আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। আসলে পবিত্র ঈদ উল ফিতর এবং আমার কিছু ব্যক্তিগত ব্যস্ততার কারণে দীর্ঘদিন তোমাদের সাথে অনলাইন ক্লাসে উপস্থিত ছিলাম না। আশা করছি এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত ক্লাস ক্লাস উপস্থিত থাকতে পারবো। দ্যাটস মিন নিয়মিত লেকচার আপলোড দিতে পারবো আশা রাখি। তোমাদের কাছ থেকে যদি তেমন ভালো সাড়া পাই অবশ্যই ইনশাল্লাহ দেব। তো আশা করছি দীর্ঘ সময়ের বিরতিতে তোমরা সবাই ভালো আছো, তোমাদের ফ্যামিলির সাথে ভালো সময় কাটিয়েছো এবং বাকি সময় ভালোভাবেই কাটবে এই প্রত্যাশাই রাখি। তো আজকে আর কথা না বাড়াই, আমরা আমাদের ক্লাস কার্যক্রমে চলে যাই। তোমরা পুরো লেকচার দেখার পরে যে জায়গাগুলো তোমরা বুঝবে না নোট ডাউন করে রাখবে এবং কমেন্ট করে তোমরা তোমাদের সমস্যাগুলো জানাবে। এর আগে যে কয়েকটা লেকচার আমি আপলোড দিয়েছি তার ফিডব্যাক আমি যেটা পেয়েছি তাতে আমার কাছে মনে হয়েছে যে হয় তোমরা সব কিছু খুব ভালোভাবে বুঝেছো অথবা তোমরা ভালোভাবে ভিডিও দেখোনি। আমি দুঃখজনকভাবে লক্ষ্য করলাম যে অনেকেই বিভিন্ন কিছু লিখেছো কিন্তু কোনো সমস্যার কথা বলনি। তো আমরা সঙ্গত কারণে ধরে নিতে পারি যে হয় পুরোটাই তুমি বুঝেছো অথবা ঠিকমতো দেখোনি। ঠিকমতো ক্লাস শুনলে অবশ্যই দুই একটা সমস্যা সামনে পড়ার কথা। যাই হোক, আশা করছি তোমরা তোমাদের সমস্যা যেগুলো ফিল করবে সেগুলো আমাদের সাথে শেয়ার করবে। তা আমরা কথা না বাড়াই ক্লাস কার্যক্রমে অংশগ্রহণ করি। আজকের ক্লাস কার্যক্রমে আমি প্রথমেই তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, নিঃসন্দেহে তোমরা সবাই জানো এটা বাংলাদেশের পার্লামেন্ট, জাতীয় সংসদ। আমরা আজকে এই রিলেটেড বিষয়েই আমরা আজকে আলোচনা করবো, এই জন্যই মূলত এই ছবির অবতারণা। তোমাদের সাথে আজকের ক্লাসে আছে আমি সেকেন্দার তানভীর, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, সরকারি বিএম কলেজ বরিশাল। তো আমরা মূল ক্লাস কার্যক্রমে যাওয়ার পূর্বে আমরা কিছু হেলথ টিপস তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই এই বিষয়গুলো সম্পর্কে অবগত আছো, জানো, তারপরে একটু স্মরণ করিয়ে দেই তোমাদের। আমরা যে নিম্নোক্ত বিষয়গুলো একটু সতর্কভাবে লক্ষ্য করার চেষ্টা করব। তোমরা খেয়াল করো, রেগুলারলি অ্যান্ড থ্রুলি ক্লিন ইউর হ্যান্ডস উইথ সোপ, অর্থাৎ আমরা নিয়মিত এবং ধারাবাহিকভাবে কিছু সময় পর পর আমরা যদি বাইরে যাই, কোনো কিছু স্পর্শ করি, তারপরে আমরা অবশ্যই সাবান দিয়ে 20 সেকেন্ড সময় নিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করব। ইউজ অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার্স, অর্থাৎ আমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব বিভিন্ন সময়ে, কিছুক্ষণ পর পরে কোনো কিছু স্পর্শ করলে ইত্যাদি। মেনটেন অ্যাটলিস্ট 1 মিটার 3 ফিট ডিস্টেন্স বিটুইন ইয়োরসেলফ অ্যান্ড আদার্স। আমরা যেখানেই যাই কমপক্ষে একজন থেকে অন্যজন আমরা 3 ফুট দূরত্ব মেনটেন করব, হোক সে সুস্থ হোক অসুস্থ। যদি অসুস্থতার কোনো লক্ষণ থাকে তাহলে অবশ্যই আরও বেশি ডিস্টেন্স মেনটেন করতে হবে। স্বাভাবিক কার্যক্রমেও আমরা কমপক্ষে 3 ফিট দূরত্ব মেনটেন করব। অ্যাভয়েড গোয়িং টু ক্রাউডেড প্লেসেস, আমরা জনসমাগমে যাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করব। অ্যাভয়েড টাচিং আইস, নোজ অ্যান্ড মাউথ, আমরা আমাদের চোখ, নাক, মুখ এগুলো অপ্রয়োজনে স্পর্শ করব না, হাত পরিষ্কার না করে স্পর্শ করব না। মেক শিওর ইউ অ্যান্ড দ্য পিপল অ্যারাউন্ড ইউ ফলো দ্য গুড রেসপিরেটরি হাইজিন, আমরা এই বিষয়ে অবশ্যই নিশ্চিত হব যে আমাদের আশপাশে যে মানুষগুলো আছে তারা শ্বাস প্রশ্বাস সম্বন্ধীয় অর্থাৎ হাঁচি, কাশি এই বিষয়গুলো তারা নিয়ম মেনে চলে কিনা এই বিষয়গুলো আমরা খেয়াল করেই তাদের সাথে মিশব। স্টে হোম অ্যান্ড সেলফ আইসোলেট ইভেন উইথ মাইনর সিমটমস, একেবারে মানে স্বল্প সিমটম যদি আমরা দেখতে পারি, একেবারেই যেমন হালকা কাশি, মাথা ব্যথা, হালকা জ্বর, আমরা সুস্থ না হওয়া পর্যন্ত আমরা
অবশ্যই ঘরে অবস্থান করব এবং ফ্যামিলির মধ্যেই অন্যদের থেকে আইসোলেট থাকব। ইফ ইউ হ্যাভ ফিভার, কাফ অ্যান্ড ডিফিকাল্টি ব্রিথিং, সিক মেডিকেল অ্যাটেনশন। যে মাইনর সিমটমগুলোর কথা আমরা আলোচনা করলাম, এই বিষয়গুলো যদি থাকে, শ্বাস প্রশ্বাস সম্পর্কিত সমস্যা থাকে, অবশ্যই আমরা চিকিৎসা সহায়তা নেব, অর্থাৎ আমরা ডাক্তারের শরণাপন্ন হব। কিপ অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার্স আউট অফ চিলড্রেন্স রেস। আমরা যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব, এটা অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখবো। অ্যান্ড কিপ আপ টু ডেট অন দ্য লেটেস্ট ইনফরমেশন ফ্রম ট্রাস্টেড সোর্সেস। এবং আমরা অবশ্যই বিশ্বাসযোগ্য সূত্র থেকে আপ টু ডেট তথ্য নিব, এবং যে কোনো তথ্য আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ফেস টু ফেস যেখানে আমরা শেয়ার করব, সঠিক তথ্য সঠিক সোর্স থেকে জেনেই শেয়ার করব। আমরা দেখতে পাচ্ছি সোর্স ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, অর্থাৎ যে সতর্কতা বিষয়গুলো আমরা আলোচনা করলাম, এটা অবশ্যই এই সবগুলো তথ্যই হু অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সৌজন্যে এবং তাদের ওয়েবসাইট থেকে প্রাপ্ত। প্রিয় শিক্ষার্থী, আমরা ক্লাস কার্যক্রমে অবশ্যই ইন করব। তোমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ। আমরা যদি নিবিড়ভাবে লক্ষ্য করি, আমরা দেখব এপাশে আছে বাংলাদেশ জাতীয় সংসদ, তার ঠিক ডান পাশে আছে আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি, আমরা নিচে দেখতে পাচ্ছি সচিবালয়ের ছবি। এই ছবিটা দেখে আমরা নিঃসন্দেহে ধারণা করতে পারি আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে যারা এই তিনটা জিনিস দেখে বুঝতে পেরেছো আলোচ্য বিষয় কি হবে, তারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য, আমি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। যারা এখনো সিদ্ধান্ত নিতে পারোনি, তাদের জন্য আমি তাদেরকে সহায়তা করি। আমি তো খেয়াল করি, দেখবো এপাশে জাতীয় সংসদ মানে আমাদের আইন বিভাগ প্রতিনিধিত্ব করে, আমাদের আইন বিভাগের সর্বোচ্চ সংস্থা। এপাশে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আমাদের বিচার বিভাগের সর্বোচ্চ সংস্থা। এপাশে দেখছি আমাদের সচিবালয়, যেটা আমাদের প্রশাসনিক কেন্দ্র। সুতরাং আমরা এখান থেকে ধারণা করতে পারি যে সরকারের যে তিনটা অঙ্গ আছে, অর্থাৎ আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের আলোচ্য বিষয় বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ। এখানে উল্লেখ করা প্রয়োজন যে শুধু বাংলাদেশ না, যে সব রাষ্ট্রের সংসদীয় সরকারের ব্যবস্থা বিদ্যমান, তাদের প্রত্যেক রাষ্ট্রেই এই ধরনের তিনটি অঙ্গ থাকে। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সভাপতিত্বে একটা মিটিং হচ্ছে। তো বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী যখনই আমরা বলতে যাই, তখনই আমাদের সামনে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে সরকার। তো আমাদের প্রথমেই জেনে নেওয়া দরকার সরকার কি। এখানে তোমরা খেয়াল করো, লেখা আছে কিছু বিষয়। সরকার হচ্ছে রাষ্ট্রের মূল চালিকা শক্তি। সরকারের মাধ্যমে এই রাষ্ট্র যাবতীয় কাজ সম্পাদন করে। সরকার ছাড়া রাষ্ট্র চলতে পারে না। নাগরিক হিসেবে আমাদের জন্য খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তা ব্যবস্থা সরকার করে থাকে। জনগণের অধিকার ও কল্যাণের জন্য আইন প্রণয়ন করে থাকে সরকার। আমরা সরকার সম্পর্কে আরো একটু বিস্তারিত জানবো। আমরা দেখতে পাচ্ছি সরকার হলো কোনো দেশের সর্বোচ্চ সংস্থা ও কর্তৃপক্ষ, যার মাধ্যমে দেশের শাসন কার্য পরিচালিত হয়। এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকার হচ্ছে জনগণের নির্বাচিত প্রতিনিধি। সাধারণভাবে সরকার শব্দের দ্বারা আমরা একটি সাধারণ সরকার বা সার্বভৌম রাষ্ট্রকে বুঝি। আমরা যদি বাংলাদেশ সরকার কোনো কার্যক্রম হাতে নেয়, সরকার বলতে আমরা বাংলাদেশ বুঝি, বাংলাদেশ বলতে আমরা সরকারকেই বুঝি। একটা সার্বভৌম রাষ্ট্রকে সরকার প্রতিনিধিত্ব করে। আমরা আরো দেখতে পাচ্ছি সরকারের মৌলিক দায়িত্ব জনগণের অভিপ্রায় অনুযায়ী, অর্থাৎ জনগণের ইচ্ছা অনুযায়ী দেশে নিরাপত্তা বিধান করা, সমাজের শান্তি বজায় রাখা, মানুষের জানমাল রক্ষা করা এবং বিবাদের ক্ষেত্রে বিচার কার্য পরিচালনা করা, যেটা সরকারের বিচার বিভাগ করে থাকে। বিচার কার্য পরিচালনা করা, নিরাপত্তা বিধান, এগুলো সরকারের বা শাসন বিভাগ করে থাকে। আর হচ্ছে আইন প্রণয়ন, অন্যান্য বিষয়গুলো করে থাকে সরকারের আইন বিভাগ। এবং সরকারের আকার, অঞ্চল, ধরন, উদ্দেশ্য অনুযায়ী বিভিন্ন ভাবে সরকার ভিন্ন ভিন্ন হয়ে থাকতে পারে। অর্থাৎ সংসদীয় সরকার ব্যবস্থায় সরকারের রূপ হবে একরকম, প্রেসিডেন্সিয়াল অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় সরকারের ধরন হবে অন্যরকম, ফেডারেল সরকারের ক্ষেত্রে সরকারের ধরন হবে অন্যরকম ইত্যাদি। অর্থাৎ রাষ্ট্রের আকার অথবা বিভিন্ন অঞ্চল কিংবা সরকার কেমন হবে, উদ্দেশ্য অনুযায়ী সরকারের বিভিন্ন রূপ থেকে
বিভিন্ন রূপ থেকে থাকে, বিভিন্ন আকারে সরকার বিভিন্ন রূপে থাকে। এখানে একটা বিষয় আমরা উল্লেখ করব, সার্বিকভাবে আমরা সরকার বলতে কি বুঝি। অ্যাকচুয়ালি গভর্নমেন্ট ইজ আ মেশিনারি অফ এ স্টেট। It's a machinery of a state and a political organization by which the collective will of people, collective will, আমরা যেটা জেনারেল উইল আমরা যেটা পড়েছিলাম, যৌথ ইচ্ছা, কালেকটিভ উইল অফ দ্য পিপল এক্সপ্রেসড, ফর্মুলেটেড অ্যান্ড এক্সিকিউটেড। সরকার সেটা প্রকাশ করে, সরকার সেটা প্রণয়ন করে, এবং সরকার সেই জনগণের যে সাধারণ ইচ্ছা সেটা বাস্তবায়ন করে থাকে। অর্থাৎ সরকারের মধ্য দিয়েই রাষ্ট্রের সকল কার্যক্রম চূড়ান্তভাবে সফলভাবে তার পরিণতি বরণ করে। তো আমরা আর সরকার নিয়ে আর কথা বাড়াবো না, আমরা এখন সামনের দিকে যাব। বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ আমরা জানি, বাংলাদেশ সরকারেরও 3টা অঙ্গ রয়েছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আমরা একটু সামনের দিকে আগাই। আমরা প্রথমেই আইন বিভাগ গঠন সম্পর্কে আলোচনা করব। এখানে আরো বিস্তারিত আলোচনা করার প্রয়োজন ছিল, একটা ক্লাসের মধ্যে যেহেতু আমরা শেষ করছি, তাই আলোচনা কিছুটা সংক্ষেপ করার চেষ্টা করা হয়েছে। আবার আরেকটা বিষয় আমার লক্ষ্য রাখতে হবে অবশ্যই, সেটা হচ্ছে আমার ভিডিওর আকার অনেক বড় হয়ে গেলে সেটা আপলোড করতেও সমস্যা, এবং পাশাপাশি তোমাদের জন্য অনেক বা দেখার জন্য বেশ ডাটা খরচ হয়। সবকিছু মিলিয়ে আমরা কিছুটা সংক্ষেপ করার চেষ্টা করেছি। আমরা প্রথমেই আইন বিভাগের গঠন সম্পর্কে জানবো। এখানে আমরা যে ছবি দেখতে পাচ্ছি সেটা জাতীয় সংসদের ছবি, এবং বাংলাদেশের এই যে জাতীয় সংসদ, যেটাকে আমরা এক কক্ষ বিশিষ্ট আইনসভা বলি, এবং এর নাম হচ্ছে জাতীয় সংসদ, ইংরেজি নাম দি হাউস অব দি নেশন। অর্থাৎ বাংলাদেশের এই পার্লামেন্ট এক কক্ষ বিশিষ্ট আইনসভা, এবং এর বাংলা নাম জাতীয় সংসদ, ইংরেজি নাম হাউস অব দি নেশন। তারপরে আমরা দেখব মোট 350 জন সদস্য নিয়ে বাংলাদেশ জাতীয় সংসদ গঠিত। তোমরা যদি যাদের কাছে সংবিধান আছে খুলে দেখবে, বাংলাদেশ সংবিধানের 65 নং অনুচ্ছেদ অনুযায়ী আইনসভা গঠিত, অর্থাৎ মোট 350 জন সদস্য নিয়ে বাংলাদেশ পার্লামেন্ট গঠিত। এখানে উল্লেখ করার বিষয় যেটা, এই 350 জন সদস্যদের মধ্যে 300 জন 300টি নির্বাচনী এলাকা থেকে প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে, গোপন ভোটাধিকারের ভিত্তিতে প্রত্যক্ষ ভোট যেটাকে বলি, এর মাধ্যমে সরাসরি নির্বাচিত হয়ে থাকেন। বাকি 50টি আসন আমাদের মহিলাদের জন্য সংরক্ষিত, অর্থাৎ 300টি নির্বাচিত এবং 50টি সংরক্ষিত আসন সহ মোট 350টি আসন দিয়ে বাংলাদেশ জাতীয় সংসদ গঠিত। আমরা শাসন বিভাগের গঠন একটু দেখব। শাসন বিভাগের কেন্দ্রবিন্দু হচ্ছে বাংলাদেশ সচিবালয়। এখানে সকল মিনিস্ট্রির কার্যক্রম পরিচালনা করা হয়, বাংলাদেশের যত ডিসিশন সবকিছু এখানে নেওয়া হয়, অর্থাৎ মন্ত্রী পরিষদ বিভাগ এখানে অবস্থিত। আমরা দেখছি রাষ্ট্রের শাসন সংক্রান্ত কার্যাবলী পরিচালনার দায়িত্ব শাসন বিভাগের, অর্থাৎ রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, অন্য রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে, রাষ্ট্র কিভাবে সারা বিশ্বব্যাপী তার প্রচার ঘটাবে, তার অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে, সাংস্কৃতিক উন্নয়ন ঘটাবে, সবকিছুই বাংলাদেশ এই সচিবালয় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, এখানে বসে সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ রাষ্ট্রের শাসন সংক্রান্ত যাবতীয় কার্যাবলী পরিচালনার দায়িত্ব শাসন বিভাগের। শাসন বিভাগ মূলত দুটি অংশ নিয়ে গঠিত, তোমরা সবাই এই বিষয়ে অবগত আছো। একটি অংশ হচ্ছে রাজনৈতিক অংশ এবং অন্য অংশটি হচ্ছে অরাজনৈতিক অংশ। রাজনৈতিক অংশ হচ্ছে বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে যেসব জনপ্রতিনিধি নির্বাচিত হয় তারা হচ্ছে শাসন বিভাগের রাজনৈতিক অংশ, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জনগণের ম্যান্ডেট অনুযায়ী তারা ক্ষমতা ভোগ করে থাকেন। সেটা বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন রকম হয়ে থাকে, সাধারণত 5 বছর অধিকাংশ রাষ্ট্রেই, তবে মার্কিন যুক্তরাষ্ট্রে সেটা 4 বছর, আবার কোনো কোনো রাষ্ট্রে সেটা 6 বছর বিদ্যমান। বাংলাদেশে 5 বছর, অর্থাৎ আমরা যাদেরকে নির্বাচিত করি
রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, বিভিন্ন সিটি কর্পোরেশনের মেয়র, বিভিন্ন পৌরসভার মেয়র সহ অন্যান্য নির্বাচিত সদস্যগণ সবাই এই শাসন বিভাগের রাজনৈতিক অংশ। এবং দ্বিতীয় অংশটি হলো অরাজনৈতিক অংশ, মূলত যারা সরকারি কর্মকর্তা কর্মচারী, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা যারা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হন, এবং বাংলাদেশ সরকারের অন্যান্য যে বিভিন্ন সংস্থা রয়েছে যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কর্মকর্তা এবং কর্মচারীদের নিয়োগ প্রদান করে থাকেন, তাদের এই দুইটি অংশ নিয়ে শাসন বিভাগ গঠিত। প্রকৃত অর্থে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মন্ত্রী পরিষদ ও প্রশাসনিক কর্মকর্তা তার আওতাধীন, অর্থাৎ মন্ত্রী পরিষদের আওতাধীন প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে শাসন বিভাগ গঠিত। এই মন্ত্রী পরিষদের আওতার মধ্যে বাংলাদেশের সকল মন্ত্রণালয় আছে এবং সকল মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারী দায়িত্ব পালন করে থাকে। সুতরাং প্রকৃত অর্থে শাসন বিভাগ একেবারে রাষ্ট্রপ্রধান থেকে একজন অফিসের সর্বনিম্ন যে কর্মচারী তার থেকে শুরু করে একদম রাষ্ট্রপতি পর্যন্ত যারা আছে সবাই এই শাসন বিভাগের অন্তর্ভুক্ত এবং সবাইকে নিয়ে শাসন বিভাগ গঠিত হয়। পার্থক্য শুধু এটুকু, রাজনৈতিক অংশ সময়ে সময়ে পরিবর্তিত হয়, সময়ের সাথে সাথে পরিবর্তন হয় নির্বাচনের মাধ্যমে, এবং অরাজনৈতিক অংশ যেহেতু তারা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়, তারা একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত শাসন বিভাগের অংশ হিসাবে কাজ করে থাকেন। যখন যে সরকার আসে সেই সরকারের নীতি নির্ধারণ অনুযায়ী, সেই পলিসি অনুযায়ী নির্বাচনে তাদের যে তাকে কি বলে, হোয়াট শুড আই সে, অ্যাকচুয়ালি আই কান্ট রিমাইন্ড অ্যাট প্রেজেন্ট, বিভিন্ন প্রতিশ্রুতি যেটা তারা দিয়ে থাকেন, আমি ঠিক শব্দটা ভুলে গেছি, মুহূর্তে মনে করতে পারছি না, সেই প্রতিশ্রুতি অনুযায়ী অর্থাৎ সরকারের নির্দেশনা অনুযায়ী এই অরাজনৈতিক অংশ যারা প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী তারা কাজ করে থাকেন। আমরা সবশেষে দেখছি বিচার বিভাগের গঠন। আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটা বাংলাদেশ সুপ্রিম কোর্ট ছবি, এবং পাশে যে আমরা ছবিটা দেখছি এটা হচ্ছে অধস্তন আদালত, অর্থাৎ সাধারণত জেলা জজ আদালত, জেলা সেশন জজ আদালতের একটা ছবি। অর্থাৎ সরকারের যে বাংলাদেশের যে বিচার ব্যবস্থার দুইটা অংশ, অর্থাৎ ঊর্ধ্বতন অংশ বাংলাদেশ সুপ্রিম কোর্ট অর্থাৎ উচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং নিম্ন আদালত বিভিন্ন জেলায় জেলায় যে জেলা ও দায়রা জজ আদালত আছে, এই দুই অংশের সমন্বয়ে বাংলাদেশের বিচার বিভাগ গঠিত। এখানে আমরা দেখতে পাচ্ছি সরকারের যে অঙ্গ বা বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সংবিধান ও আইন অনুযায়ী বিচার কাজ পরিচালনা করে থাকে তাকে বলা হয় বিচার বিভাগ, এবং বাংলাদেশে বিচার বিভাগের সর্বোচ্চ স্তর হলো বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুইটি ডিভিশন রয়েছে, একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন আর একটা হচ্ছে অ্যাপিলেট ডিভিশন, এবং এই দুই ডিভিশন নিয়ে উচ্চ আদালত গঠিত, এবং নিম্ন আদালত বিভিন্ন জেলা এবং দায়রা জজ আদালতের সহকারী বিচারক, সিনিয়র সহকারী বিচারক, অতিরিক্ত জেলা জজ এবং জেলা জজ এরকম বিভিন্ন পদমর্যাদা নিয়ে প্রত্যেকটা জেলায় একটা করে আদালত প্রতিষ্ঠিত। সেই আদালতে যে কার্যক্রম পরিচালনা করা হয়, যদি কোনো ব্যক্তি, কোনো সংক্ষুব্ধ ব্যক্তি এই বিচারে সন্তুষ্ট না হন তাহলে তিনি মহামান্য হাইকোর্টে আপিল করতে পারেন, এবং হাইকোর্ট যে রায় প্রদান করে সেখানেও তিনি যদি সংক্ষুব্ধ হন, সন্তুষ্ট না হন, তাহলে তিনি আপিল বিভাগে পুনরায় আপিল করতে পারেন। আপিল বিভাগ থেকে যে রায় দেয় তিনি সেই রায় আবার পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারেন। তারপরেও যদি তিনি খুশি না হন, সংক্ষুব্ধ থেকে থাকেন, তাহলে তিনি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে, মার্জনা চেয়ে তিনি মার্জনা চাইতে পারেন। রাষ্ট্রপতি যদি মার্জনা করে তাহলে তিনি মুক্তি পাবেন, আর যদি রাষ্ট্রপতি মার্জনা না করে তাহলে আপিল বিভাগের রায় অনুযায়ী তিনি শাস্তি ভোগ করবেন অথবা অনুরূপ কার্য পরিচালনা করবেন। আমরা একটা বাড়ির কাজ তোমাদেরকে দিয়ে রাখি, তোমরা ক্লাস শেষে অন্যান্য বই পড়বে, সহযোগিতা নিয়ে কাজ করবে, অর্থাৎ বাংলাদেশ সরকার আইন বিভাগের গঠন বর্ণনা করো। এই প্রশ্নের উত্তর আপনারা লিখবেন এবং লিখে অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনারা জানাবেন।
আমি দেখতে চাই আপনারা কতজন অংশগ্রহণ করেছেন। যতজনে কমেন্ট করবেন শুধু আমি ধরে নিব তারা এটা ঠিকমতো দেখেছেন এবং পড়াশোনা করেছেন, আর যারা কমেন্ট করবেন না আমি ধরে নিব তারা ভিডিওটি ঠিকমতো দেখেননি। যদি দেখেও থাকেন আপনারা সেই অনুযায়ী পড়াশোনা করেননি। এবং যারা পড়াশোনা করে এই উত্তরটা লিখবেন তাদেরকে আমি অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। আমরা সংক্ষেপে আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের কার্যাবলী আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আপনাদের সাথে বিভিন্ন সময় ক্লাসে আমি মাল্টিমিডিয়া ক্লাসগুলোতে আমি আপনাদের বিভিন্ন সময় ক্লাসের ফাঁকে ফাঁকে নানান রকম মজাদার শিক্ষণীয় ভিডিও দেখাতাম ক্লাসে মনোযোগ আকর্ষণ করার জন্য। যেহেতু অনলাইন ক্লাসে আছি তাই আমি এই ধরনের আর কার্যক্রম পরিচালনা করতে পারছি না। তাতে করে আমার ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যাবে, যেটা আপনার এবং আমার উভয়ের জন্য সমস্যা। তাই আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি একটু সামনে আগাই। আইন বিভাগের কাজ, আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ বেশ কিছু সিনিয়র সংসদ সদস্যদের এবং মন্ত্রীদের দেখতে পাচ্ছি। সাধারণত আইন বিভাগ রাষ্ট্রের সাধারণ আইন তৈরি করে এবং পরিবর্তন করে। এখানে আরেকটা জিনিস অবশ্যই যোগ করতে হবে, আইন বিভাগ সাধারণ আইন তৈরি করে, আইন পরিবর্তন করে, সংশোধন করে এবং আইন বাতিল করতে পারে। সেই ক্ষমতা বাংলাদেশ জাতীয় সংসদের রয়েছে। অর্থাৎ আইন তৈরি, আইন পরিবর্তন, আইন সংশোধন এবং আইন বাতিল করতে পারে। আমরা দ্বিতীয় কাজ যেটা আমরা দেখতে পাচ্ছি, সংবিধান প্রণয়ন সংশোধন করে। অর্থাৎ আমাদের যে সংবিধান সেটা তৈরি করেছে বাংলাদেশ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ সেটাও এক ধরনের সংসদ ছিল, আনুষ্ঠানিক সংসদ বাংলাদেশের। এবং এ পর্যন্ত বাংলাদেশে প্রায় 17টা সংশোধনী করা হয়েছে, আমি যদি ভুল না করি 17টা সংশোধনী হয়েছে। এই সংশোধনীগুলো সবই বাংলাদেশ জাতীয় সংসদের আইন বিভাগ করে থাকে। জাতীয় সংসদ অর্থাৎ আইন বিভাগ করে থাকে এবং এই আইন বিভাগ এই সংবিধান বাতিলও করতে পারে। তারপরে আমরা যে কাজ দেখতে পাচ্ছি, সরকারের আয় ব্যয় নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ সরকার কি পরিমাণ আয় করতে পারবে, কি পরিমাণ ব্যয় করতে পারবে, কতটুকু ট্যাক্স ধার্য করতে পারবে, কতটুকু পারবে না, সবকিছু আইন বিভাগ নিয়ন্ত্রণ করে থাকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি দেশের জাতীয় তহবিলের অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করে। অর্থাৎ বাংলাদেশের যে জাতীয় তহবিল আছে, সরকারের যে হিসাব আছে, সেই হিসাবের অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করে। অর্থাৎ সরকার কোথায় কোথায় কত টাকা খরচ করবে, কোথায় কোথায় করবে না, কি পরিমাণ আয় করবে, কি পরিমাণ ব্যয় করবে, সব কিছুর হিসাব নিকাশ জাতীয় সংসদে উপস্থাপন করতে হয়। এভাবেই জাতীয় সংসদ অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করার পাশাপাশি এই অর্থ সংস্থানের উৎস এবং ব্যয় এগুলো নিয়ন্ত্রণ করে থাকে। আমরা বাজেট নিয়ে দেখছি। আমাদের আইন বিভাগ জাতীয় বাজেট অনুমোদন করে থাকে এবং কর ধার্য করে থাকে। আপনারা খেয়াল করবেন প্রতি বছর জুন মাসে শুরুর দিকেই বাংলাদেশ জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করা হয়। সেই বাজেটের উপরে আলোচনা, সমালোচনা, সংযোজন, বিয়োজন করা হয় এবং সবশেষে ভোটের মাধ্যমে সেই বাজেট জাতীয় সংসদে পাশ হয়, অর্থাৎ বাজেট অনুমোদিত হয়। এবং সেই বাজেটে কর বৃদ্ধি, কর হ্রাস করা এবং ইত্যাদি সহ নানান কার্যক্রম অনুমোদন করে থাকে জাতীয় সংসদ অর্থাৎ আইন বিভাগ। আমরা এবারে দেখব শাসন বিভাগের কার্যাবলী। এখানে আমরা দেখতে পাচ্ছি শাসন বিভাগের বেশ কিছু ছবি। যদি আমরা দেখি তাহলে আমরা দেখব প্রথমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, অর্থাৎ শাসন বিভাগ আইন আইন ইত্যাদি নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ আইন অনুযায়ী দেশ শাসন কিংবা দেশ পরিচালনা করে, দেশের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে থাকে, বিদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। অর্থাৎ আমরা মাঝখানের যে ছবিটা দেখতে পাচ্ছি সেখানে বাংলাদেশের সাথে অন্য রাষ্ট্রের একটা চুক্তির ছবি আমরা দেখতে পাচ্ছি ইত্যাদি। অর্থাৎ শাসন বিভাগ আরো বেশ কিছু কাজ করে থাকে। সময় সংক্ষেপের কারণে আমি কিছুটা কমিয়ে নিয়ে আসছি। এখানে আরো কিছু করে থাকে, যেমন আইন প্রয়োগ করে থাকে। শাসন বিভাগ যে আইন তৈরি করে, আইন বিভাগ যে আইন তৈরি করে সেই আইনের প্রয়োগ শাসন বিভাগ করে থাকে। বিচার বিভাগ এবং আইন বিভাগকে তার কার্যক্রমে সহায়তা করে থাকে। বাংলাদেশের পররাষ্ট্র নীতি নির্ধারণ করে থাকে।
বাংলাদেশের এই বাজেট আইনসভা অনুমোদন করে, কিন্তু এই বাজেট প্রণয়ন করে থাকে শাসন বিভাগ ইত্যাদি সহ বেশ কিছু কার্যক্রম শাসন বিভাগ পরিচালনা করে থাকে। অর্থাৎ রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ শাসন বিভাগ, এবং শাসন বিভাগে সবচেয়ে বেশি কাজ করে থাকে, এবং অন্যান্য যে বিভাগগুলো আছে সেই বিভাগগুলো শাসন বিভাগের সহায়তায় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করে থাকে। আমরা সংক্ষেপে একটু বিচার বিভাগের কার্যাবলী আমরা দেখব। এখানে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ বিচার বিভাগ দুষ্টের দমন, শিষ্টের লালন, অপরাধীর শাস্তি বিধান, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে নাগরিক জীবনকে সহজ এবং সুন্দর করে তোলে, সংবিধানের বিভিন্ন ধারা বা আইনের ব্যাখ্যা দেয়। এখানে উল্লেখ করা প্রয়োজন, বিচার বিভাগ এছাড়া আরো বেশ কিছু কাজ করে থাকে, যেমন বিচার বিভাগের তদন্ত কার্যক্রম বাংলাদেশ সুপ্রিম কোর্ট কিংবা বিচার বিভাগ করে থাকে। সংবিধান, এখানে যে কথাটা বলা হয়েছে বিভিন্ন ধারা বা আইনের ব্যাখ্যা দেয়, অর্থাৎ বাংলাদেশ সংবিধানের অভিভাবক হচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট। অর্থাৎ কোনো ব্যক্তি বিশেষের মধ্যে কিংবা সরকার কিংবা কোনো সংস্থার মধ্যে যদি সংবিধানের কোনো আইনগত জটিলতা দেখা দেয়, কোনো অস্পষ্ট দেখা দেয়, সেই ক্ষেত্রে সংবিধান সেই অস্পষ্টতার ব্যাখ্যা বাংলাদেশ সুপ্রিম কোর্ট সংবিধান অনুযায়ী দিয়ে থাকে। সংবিধান অনুযায়ী সেই সমস্যার সমাধান বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিয়ে থাকে। এছাড়া বিভিন্ন আইন, সরকার যে আইন পাশ করে, যদি সে তার কোনো অংশ অসামঞ্জস্যপূর্ণ হয়, কোনো আইন অসামঞ্জস্যপূর্ণ হয়, সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সেই আইন বাতিল করারও ক্ষমতা রাখে, অর্থাৎ অবৈধ ঘোষণা করতে পারে, অথবা সরকারকে প্রয়োজনীয় সংস্কার সাধনে পরামর্শ দিতে পারে। এছাড়াও সুপ্রিম কোর্ট বিভিন্ন সময়ে পরামর্শদাতা হিসাবে কাজ করে, অর্থাৎ কোনো আইনি জটিলতা দেখা দিলে সরকার সুপ্রিম কোর্টের কাছ থেকে পরামর্শ নিতে পারে, এবং সুপ্রিম কোর্ট আইন এবং সংবিধান অনুযায়ী তার ব্যাখ্যা প্রদান করে থাকে। সুতরাং আমাদের একটি রাষ্ট্র পরিচালনার জন্য শাসন বিভাগ, আইন বিভাগের মতো বিচার বিভাগও সমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু কিছু ক্ষেত্রে বিচার বিভাগ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই জন্য যে একমাত্র বিচার বিভাগেই স্বাধীনভাবে যদি কাজ করতে পারে, তাহলে সে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। সবাইকে এই ক্লাস কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং পাশাপাশি পূর্বে যে কথাটা বলেছি, আপনারা যে ক্লাসটার কোনো অংশ যদি না বুঝে থাকেন, অবশ্যই সেটার বিস্তারিত বিবরণ কমেন্ট করে জানাবেন। এবং আমি যে হোমওয়ার্কটা দিয়েছি, অর্থাৎ আমি আপনাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই, এখানে বাংলাদেশ সরকারের আইন বিভাগের গঠন বর্ণনা করো, এই উত্তরটা লিখে আপনারা কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।